আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী প্রিয় প্রিয় ভাই বোনেরা, আজকে ষষ্ঠ ক্লাসে আমরা দেখব ডেটা কমিউনিকেশন কি, এর পূর্ণ ব্যবহার এবং কি কি টপিক আলোচনা করব। শুরুতে আমরা সরাসরি পড়ায় চলে যাচ্ছি, এখানে টাইম ওয়েস্ট না করে, এবং কোন কোন টপিকগুলোর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি সেগুলো নিয়েও আমরা ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। এখানে ট্রান্সমিশন মিডিয়া হিসেবে তিন ধরনের কেবলের কথা এখানে বলা আছে: কোয়েক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল এবং অপটিক্যাল ফাইবার। তো কোয়েক্সিয়াল কেবলের রেঞ্জ কি, তার ফিচারগুলো বিশেষ করে এখান থেকে আমাকে দেখতে হবে তার কিছু ফিচার, যেমন রেঞ্জ, কত কাজ করতে পারে এবং একই সাথে তার অ্যাপ্লিকেশনগুলো, এবং কিছু সুবিধা অসুবিধা, একটার তুলনায় আরেকটা কি সুবিধা আরেকটা অসুবিধা, এখান থেকে এক মার্ক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং অপটিক্যাল ফাইবার কীরকমভাবে কাজ করে, আমরা জানি যে অপটিক্যাল ফাইবার মানে আলোর গতিতে কাজ করে, সেটা কিভাবে সম্পাদিত হয় সেই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ তুলে ধরব। আচ্ছা, এরপর এখানে দেখতে পাচ্ছি অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যাল। তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা আমরা সবাই জানি। এখান থেকে প্রশ্ন আসলে যেভাবে হোক না কেন আমরা সকলে এটা পারবো। এখানে তিন প্রকার মডুলেশন আছে। আমরা আসলে ক্যারিয়ার সিগন্যালের সাথে যখন একটা ইনফরমেশনকে সিগন্যালে কনভার্ট করি ফর ডিজিটাল ট্রান্সমিশনের জন্য, তো সেই যে প্রক্রিয়াটা তিনটা ধাপ বা পাঁচটা ধাপ এখানে বলা আছে: অ্যাম্প্লিটিউড শিফটিং, ফেজ শিফটিং, কোয়াড্রেসার, টিওএম যেটাকে আমরা বলতেছি, নন রিটার্ন টু জিরো, এবং ম্যানচেস্টার। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই তিনটা। তো এই তিনটার কি বৈশিষ্ট্য, ফিচার, এখান থেকে ইনশাল্লাহ আমরা একটা মার্ক পেতে পারি, সম্ভাবনা অনেক বেশি। এরপর মাল্টিপ্লেক্সিং, আমরা জানি মাল্টিপ্লেক্সিং একটা চ্যানেলের মধ্যে, সিঙ্গেল চ্যানেলের মধ্যে যখন আমরা ডাটা পাস করব অনেকগুলা থেকে, সেখানে দুই ধরনের মাল্টিপ্লেক্সিংটা হয়। একটা হলো টিডিএম আর একটা এফডিএম, আরেকটা আছে সিডিএম। সেটা আমরা কোড ডিভিশন দেখবো না, এখানে যে দুইটা আছে, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সার আর একটা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সার। আরেকটা ছিল সিডিএম, কোড ডিভিশন। সেটা আমাদের এখানে যেহেতু সিলেবাসে নাই, এটা নিয়ে আমরা আলোচনা করব না। এরপর একটা আছে ইরর ডিটেকশন। আমরা যে ডেটা সেন্ডার থেকে রিসিভারে আমি পাঠাচ্ছি, এটা সেন্ডার, এটা রিসিভার, আমরা দেখবো এটা কিভাবে আসলে এই ডাটাগুলো সব পাস না হতে পারে। তো সেক্ষেত্রে যে ইররগুলো হয় সেটা কিভাবে ডিটেক্ট করি, কোন প্রক্রিয়ার মাধ্যমে, সেগুলো দেখার চেষ্টা করবে। একসাথে ফ্লো কন্ট্রোলটা কীভাবে হয় সেটা আমরা দেখব। সর্বশেষে আমরা সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিং, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এক মার্ক থাকতে পারে। আর ইরর ডিটেকশন, এবং এখান থেকে এক মার্ক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, আমরা এখন আমাদের যে কাঙ্ক্ষিত কয়েকটা ট্রান্সমিশন মিডিয়া, আসলে মিডিয়া দুই প্রকার, গাইডেড, আনগাইডেড। আমরা যদি বলি তাহলে আমরা দেখতে পাবো যে বিশেষ করে ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে একটা হয়, এখানে তিন ধরনের কমিউনিকেশন দেওয়া আছে, যেটা আমরা আসলে ওয়ার্ড কানেকশন, তো গাইডেড মিডিয়া। তো এখানে কোয়েক্সিয়াল কেবল আমরা দেখতে পাচ্ছি, এর একটা কেবল অনেকেই, ম্যাক্সিমাম সবাই ব্যবহার করছো, কিন্তু অনেকে আমরা জানি না যে এই কেবলটা কোথায়। সোজা কথা, ডিশ অ্যান্টেনার জন্য যে কেবল ব্যবহার করতেছি বাসা বাড়িতে, যে ডিশ অ্যান্টেনা, বা সিম্পল যে আমাদের যে গ্রামগঞ্জে শহরে বিভিন্ন টিভি কেবল অপারেটর যারা আছে, বা তারা যে কেবলটা ইউজ করতেছে, সেই কেবলটাই কিন্তু এই কোয়েক্সিয়াল কেবল। মূলত এই অর্থে বলা যায় প্রায় সকলের বাসাতেই কিন্তু মোটামুটি এই কেবলটা ব্যবহার করা হয়, কিন্তু কখনোই হয়তো এই কেবলটা অনেকে খুলে দেখো নাই। যদি খুলে দেখো তাহলে এই রকমই দেখাবে। এখানে একটা প্লাস্টিক কাভার আছে, এটা একদম ইনসুলেটর হিসেবে ব্যবহার করা হচ্ছে। দুই ধরনের, দুইটা ইনসুলেটর, যেটা এটা একদম আউটার, আর একটা আছে এখানে ইনার ইনসুলেটর। আচ্ছা, ইনার যে কন্ডাক্টিং কোর আছে, এটার মধ্যে আসলে মূলত ডেটাটা পাস হচ্ছে। এখন বেশিরভাগ প্রশ্ন চলে আসে যে আউটার যে কন্ডাক্টর আছে বা শিল্ড করা থাকে, এটা কেন? মূলত যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, বাইরে যে নয়েজটা আছে, নয়েজটা যতদূর সম্ভব আমাদেরকে বাইরের নয়েজটা থেকে কমাইতে হবে। এই কারণে মূলত যে ঝড় ঝাপটা বা বিভিন্ন কিছু থেকে কিন্তু এই কেবলটা সুরক্ষিত বলা চলে, ঠিক আছে, তার এই গাঢ়নিক স্ট্রাকচারের কারণে। তো আমরা
এখান থেকেই আসলে আমরা কয়েকটা শুধু মূল কোর জিনিসগুলো যদি দেখে যাই তাহলে আমাদের জন্য একদম সহজ। মূল পয়েন্টগুলো দেখব। এটাকে সংক্ষেপে কোয়াক্স নামে অভিহিত করা হয়। অনেক সময় কোয়াক্সেলের কেবলকে এই নামে করা থাকবে, ভয়ের কোনো কিছু নাই। এখানে এই কেবলটাকে মেটাল শিল্ডিং করা থাকে কিসের জন্য? এই যে নয়েজ ইমিউনিট, নয়েজটাকে আসলে কমাবো। যত বেশি নয়েজ এবং ডিস্টরশন থাকবে তার মানে আমরা ঠিকমতো সিগন্যালটা ভালো পাবো না, আমরা কথা স্পষ্ট বুঝতে পারবো না। আমাদের যে ডেটা আছে, সাপোজ আমি ভয়েস দিয়ে বোঝাচ্ছি, যে কোনো কিছু হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু আমরা আলটিমেটলি যে রেজাল্টটা পাওয়ার কথা সেটা আমরা পাবো না। এখানে যে চারটাই বললাম সেটা এখানে বলা আছে, কোনটা কি কাজ, একই জিনিস যেটা আমরা অলরেডি বলে ফেলছি। আচ্ছা, এখানে কয়েকটা গ্রেডিংয়ের বা ক্যাটাগরির কেবল পাওয়া যায়, RG11, 58 এবং 59। এখানে প্রত্যেকটার ওহম দেওয়া আছে এবং একই সাথে এবং কোন কাজে ব্যবহার করা হয় কোনটা, এটা ইম্পর্টেন্ট হলো এই পোর্শনটা, যে 11 সিরিজের যে কেবলটা আছে এটা থিক ইথারনেটের ক্ষেত্রে ব্যবহার করা হয়, 58টা থিন ইথারনেট, এবং কেবল টিভির ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় আমাদের বাসা বাড়িতে যেটা, এটা হলো RG59 ক্যাটাগরির কোয়েক্সেল কেবল আমরা সবাই ব্যবহার করি। আচ্ছা, তো যেটা বললাম অলরেডি বলে ফেলছি, আমাদের অ্যানালগ টিভি নেটওয়ার্কে, টেলিফোন নেটওয়ার্কের ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার করা হয়। তো তারপর ডিজিটাল টেলিফোন নেটওয়ার্কে, ঠিক আছে, ডাটা রেট কত আছে তা ওটা বলে দেওয়া আছে। এটা আসলে ভ্যারি করে বিভিন্ন কিছু ফিচারের উপর ভিত্তি করে। এটা একজাক্ট যে এটা হতে হবে এটা কিন্তু এরকম না। কেবল টিভি নেটওয়ার্কে আমার ট্র্যাডিশনাল যে ইথারনেট এটা আছে, তবে ম্যাক্সিমাম ট্র্যাডিশনাল ইথারনেট বা নর্মাল যে ইথারনেটগুলো আছে সেই ক্ষেত্রে আমরা একটু পরে দেখব টুইস্টেড পেয়ার কেবল, কারণ এটা খুবই ব্যবহার করা খুব সহজ এবং সস্তা। এই জন্যে এই টুইস্টেড পেয়ার কেবলটা ব্যবহার করা হয়, যেক্ষেত্রে আমরা কোয়েক্সেল কেবলটা আমরা কম ব্যবহার করি সাধারণত। আচ্ছা, এবং এটা খুব দূরবর্তী লং ডিস্টেন্সে কিন্তু আমরা ব্যবহার করতে পারি কোয়েক্সেল কেবলটা। এখন পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে টুইস্টেড পেয়ার কেবল আমরা এখানে দেখতে পাচ্ছি। তো তোমাদের একটু বলে রাখি, তোমাদের এইটার জন্য আমি আরও বেশি কন্টেন্ট আমি দিয়ে রাখছি, সেটা ক্লাস কন্টেন্ট নামে, তোমরা অবশ্যই এখানে দেখে নিবা। এই যেরকম ক্লাস কন্টেন্ট, প্রতিটা কন্টেন্ট এরকম দেওয়া থাকবে, তোমরা প্রত্যেকটা ফিচার বা যা আছে এগুলো সব দেখে নেবা। আশা করি একবার দেখলেই কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, এখন আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত পরের যেইটা আছে আলোচ্য টপিক, টুইস্টেড পেয়ার। টুইস্ট মানে পেঁচানো, যদি আমি এটা চিন্তা করি, এই কেবলটা পেঁচানো নামকরণ থাকার বিদায় এটা নামকরণ করা হয়েছে টুইস্টেড পেয়ার। যেমন জোড়ায় জোড়ায় থাকে পেঁচানো, সেই জন্য টুইস্টেড পেয়ার। কয় জোড়া থাকে এখানে প্রশ্ন আসে অনেক সময়, 4 জোড়া, মোট 8টি কেবল থাকে, 4 জোড়া, 4 পেয়ার্স। আচ্ছা, এখন প্রত্যেকটা জোড়ায় দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটার সাথে সাথে কিন্তু আমার ওই নির্দিষ্ট কালারের সাদা কালার কম্বিনেশনটা থাকে। আচ্ছা, দেখ প্রত্যেকটাতেই সেম ঘটনা। আচ্ছা, হোয়াইট ব্রাউন, ব্রাউন হোয়াইট, এরকম রেড রেড হোয়াইট, এরকম কম্বিনেশনগুলো সাধারণত থাকে। আচ্ছা, এখন তারগুলো পেছানো কেন? অনেকের মনে এরকম একটা প্রশ্ন অলরেডি চলে আসার কথা। সিম্পল, আমার ইলেকট্রোম্যাগনেটিক যে ইন্টারফারেন্সটা আছে বা ইএমআই যেটাকে আমরা বলবো সংক্ষেপে, এরপর থেকে ইএমআই শব্দটা আমি ইউজ করব, এটাকে রিডিউস করার জন্য। কারণ আমরা সবাই জানি যত বেশি নয়েজ আমি রিডিউস করতে পারবো, ডিস্টরশনটাকে কমাইতে পারবো, আমার সিগন্যাল চমৎকারভাবে সেন্ডার থেকে রিসিভারে পাস হবে এবং ডাটার লসটা কম হবে, ডাটা গুণগত মানটা ঠিক থাকবে। সিম্পল। তো এইটাই, এই যেমন এইটার ভিতরে যে থাকে কি কপারের পেয়ার, তাই না, কপার তামার তার থাকে এবং উপরে যে ইনসুলেটর হিসেবে নর্মাল যে এগুলো ব্যবহার করা হয়, এবং আমাদের সবার বাসা বাড়িতেই এটা কিন্তু আমি মনে করি আছে। কিভাবে আছে? প্রায় সবার বাড়িতে এখন দেখা যায় যে রাউটার কিনা হয়, রাউটারের সাথে যে কেবলটা ব্যবহার দেওয়া হয়, অলরেডি একটা কেবল দেওয়া হয় দেখবা যে নর্মাল ইয়ের জন্য প্রতিটা রাউটারের সাথে। এই রাউটারের যে কেবলটা এটাই কিন্তু ইউটিপি, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার
টুইস্টেড পেয়ার বুঝলাম, আনশিল্ডেড কি, উপরে কোনো শিল্ড করা থাকে না। শিল্ড করা না থাকলে তাহলে এটা যে কোনো নর্মাল প্লাস্টিকের ইনসুলেশন এখানে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। আর যারা শিল্ড, অবশ্যই সেটা বুঝতে পারতেছি, শিল্ড করা থাকলে এটার প্রলেপটা দেওয়া থাকে এবং এখানে দামটাও বেড়ে যায়। এটা আবার যখন দাম বেড়ে যাবে তার মানে আমার ইএমআইটাকে রিডিউসের হারটাও বাড়বে খুব স্বাভাবিকভাবে। যে আমরা মনে করবো যে ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে একটা কমন ফিনোমেনা হলো যখন প্রাইজিং বেড়ে যায় বা তার ইনস্টলেশন কস্ট বেড়ে যায়, সেখান থেকে সুবিধা আমরা বেশি পাবো। মেনটেন্যান্স কস্ট যত বেশি বাড়বে সুবিধা বেশি পাবো, ডাটা রেট তত বাড়বে, এটাই স্বাভাবিক। তো এটা সাধারণত কী ক্ষেত্রে ব্যবহার করি, এই যে নর্মাল টেলিফোন নেটওয়ার্কে কতবার অল্প দূরত্বে, আমি আবার বলছি ওখানেও আমরা দেখতে পাচ্ছিলাম, এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা অল্প দূরত্বে কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারতেছি। এবং অন্যান্য কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা নর্মাল এই যে নর্মাল যে বাসা বাড়িতে যে ল্যান্ডগুলো ব্যবহার করতেছি, আমার রাউটার থেকে কোনো পিসি দিয়ে দিচ্ছি, এই যে নর্মাল যে কানেকশন, এটার ক্ষেত্রে কিন্তু আমরা ব্যাপকভাবে ইউটিউবের এই টুইস্টেড পেয়ার কেবলের ব্যবহারটা হচ্ছে। সেক্ষেত্রে দুই ধরনের কেবলটা আমরা ইউজ করে থাকি, যেটা আমি অলরেডি এখানে বলছি। একটা হলো ইউটিপি আনশিল্ডেড, একটা শিল্ডেড পেয়ার। এবং তোমরা ইতিমধ্যে তাহলে প্রশ্ন চলে আসছে, স্যার আমরা তাহলে বা ভাইয়া তাহলে আমরা কোনটা ব্যবহার করব। তোমরা দেখো যে এখানে সাধারণত বেশিরভাগ বাসাবাড়িতে ক্যাট 5 এর ব্যবহার করা হয়, একটু যারা আছে ক্যাট 6 কেবলটা ব্যবহার করে। অ্যান্ড বর্তমানে একদম লেটেস্ট চলে আসছে ক্যাট 7, এটা ব্যবহার হয় না বললে চলে আমাদের বাসাবাড়িতে নর্মাল ইয়ের ক্ষেত্রে, ঠিক আছে, একদম কর্পোরেট লাইনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তো এখানে এবং যখন ক্যাট 5-এর কেবলটা ইউজ করি তখন স্বাভাবিকভাবে তার স্পিডটাও কম, কত এর আমরা দেখতে পাচ্ছি 1 Gbps গিগাবিট পার সেকেন্ড, এবং 100 মেগাহার্টসের ফ্রিকোয়েন্সিতে এটা অপারেট হয়। এবং আমরা বুঝতে পারতেছি ক্যাট 6টা যেটা খুব জনপ্রিয়, খুবই জনপ্রিয়, 250 মেগাহার্টসে চলতেছে এবং খুব কস্ট প্রোটেকশনের জন্য এটা খুব ভালো কাজ দিচ্ছে, ভালো পারফর্ম করতেছে। আর এটা আমরা এইটা কর্পোরেট লেভেলে বাসাবাড়িতে বা নর্মাল ক্ষেত্রে ব্যবহার হয় না বললেই চলে, আর যেহেতু মোর এক্সপেন্সিভ, সো এটা হাই স্পিড নেটওয়ার্কের জন্যই কেবলমাত্র ক্যাট 7 কেবলটা ব্যবহার করা হয়। ওকে, এরপর এখানে আমি তার অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি একই নর্মাল, এটা আমার টেলিফোন নেটওয়ার্কে বা ইয়ে, কিন্তু দূরবর্তী না, কিন্তু কোয়েক্সেল কেবল কিন্তু অনেক দূর পর্যন্ত যায়, সেখানে কিন্তু এটার একটা লিমিটেশনটা হলো টুইস্টেড পেয়ার কেবল। আমরা সামনে যখন এমসিকিউ দেখবো সেটা এখানে চলে আসবে, তারপর আমি এখানে এটা আমি বলে দিলাম। ওকে, এখানে যে আমি যে কথাটা বললাম সেই কথাটা বলা আছে, ক্যাট 5 ক্যাট 6 এটা কিছুর জন্য বা অফিস নেটওয়ার্কের জন্য ব্যবহার করা হয়, এবং ডিএসএল ইন্টারনেটের ক্ষেত্রে নর্মাল যেগুলো আছে। ওকে, এখন চলে আসি আমরা আসলে এটা কেন এত বেশি জনপ্রিয়। আমি আবার বললাম কি যেন একটা বিজ্ঞাপন ছিল যে কি দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার, ব্যাপারটা এরকমই যে আমার আসলে খুব ইনস্টল করা খুবই সহজ এবং এটা খুব কস্ট ইফেক্টিভ, মানে সব প্রায় মোটামুটি সবার জন্য, আমাদের জন্য এটা কস্ট ইফেক্টিভ, এই জন্য আমরা ইনস্টল করাও সহজ, আমি জন্য এত বেশি জনপ্রিয় এটা কেবলটা। ওকে, এবং তার ব্যান্ডউইথটা লিমিট এবং ডিস্টেন্স, এটা হলো আমাদের কি এটার লিমিটেশনটা, ঠিক আছে। কারণ এই লিমিটেশনগুলো দূর করার জন্য পরবর্তীতে আমাদের ফাইবার অপটিক কেবলগুলো চলে আসে। যদি আমি চিন্তা করি এই যে এখন চলে আসছে, আমি কোয়েক্সেল কেবলের সাথে চিন্তা করি কিংবা ফাইবার অপটিকের সাথে চিন্তা করি, তাহলে অবশ্যই এর ব্যান্ডউইথটা অনেক সীমিত এবং ডিস্টেন্সটাও এত বেশি যায় না। কারণ ডিস্টেন্স যখন অনেক বেশি যাবে আর নিতে চাইবো তখন সিগন্যালটা দুর্বল হয়ে পড়বে, সিগন্যাল অ্যাটেনুয়েশনটা বৃদ্ধি পাবে। আমরা বলতে বলতে চলে আসলাম আমাদের ফাইবার অপটিক কেবল। আমরা অফট মানে চোখ, তাই না, অপটিক সেখান থেকে আসছে অপটিক, তার মানে এখানে আমরা বুঝতে পারতেছি যে আলোর ন্যায়, আলোর সাথে সম্পর্কিত চোখ। তার মানে কীভাবে কাজ করে, আসলেই তাই যে আমরা চিন্তা করলো যে ডেটা পাসটা যত বেশি দ্রুতগতিতে হওয়া সম্ভব, তার মানে আমার কস্টিংটা তত কমে যাবে এবং হাই রেটে আমরা ডাটা ট্রান্সফার করতে পারবো, আমাদের যে পারপাসটা সার্ভ হবে। সো সেই চিন্তা থেকে কিন্তু আসলে অপটিক্যাল ফাইবারের উৎপত্তি, এবং ওই যে কেবলগুলো আছে ওগুলার সমস্যাগুলো আমরা রিডিউস করতে পারি। এক আন্তঃমহাদেশীয় যে ডেটা কমিউনিকেশন করাই ছিল আমাদের তখন মূল উদ্দেশ্য। তারপরে না হয় আসলো স্যাটেলাইট, সেটা তো অন্য মাধ্যম, সেটা আমি যাচ্ছি না আজকে, আনগাইডেড মিডিয়াগুলোর মধ্যে আমি যাচ্ছি না। তো এখানে যে জিনিস ইটা থাকে কোর ক্ল্যাডিং এবং বাফার পুটিং, সিম্পল, মানে
এটা যদি আমি এইভাবে একটা ড্র করি তাহলে তোমাদের জন্য সহজ হবে। এখানে একটা ফিগার দেওয়া আছে, আমি এটা বর্ণনা করব না, আমি একটা বর্ণনা করি যে সাপোজ আমার এখানে ইলেকট্রিক্যাল সিগন্যাল আছে, বাট এই সিগন্যালটাকে আমি এই ফাইবার অপটিকের মধ্যে দিয়ে পাস করব। এখানে কাঁচের তন্তু আছে, ফাইবার আছে, বা প্লাস্টিকের ফাইবার, যেটা সাধারণত দুই ধরনের ব্যবহার করে, প্লাস্টিক পোড়ানোর সময় দেখবা, অথবা কাঁচ তন্তু। এখানে কি করে, লাইট যখন পড়বে এখান থেকে এখানে রিফ্লেক্ট হবে, এবং কি পরিমাণ রিফ্লেক্ট হবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। আবার প্রতিসরণ বলো না, তাহলে কিন্তু ডাটা পাসে ফিরে যাবে। তো যাই হোক, এখন এই যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা আছে, অবশ্যই মাস্ট বি, তার মানে একটা কনভার্টার ব্যবহার করতে হবে। কি কনভার্ট করবে, ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে আমার এই অপটিক্যাল, তাই না, আলোতে রূপান্তর করতে হবে। ইলেকট্রিক্যাল সিগন্যাল টু অপটিক্যাল আমাকে কনভার্ট করবে এখানে। আচ্ছা, সেম তাহলে এটা যদি সেন্ডার প্রান্ত হয়, আমি অপর প্রান্তের কথা চিন্তা করি, এটা হলো রিসিভার প্রান্ত। রিসিভার প্রান্ত কি ঘটবে, তাহলে এই অপটিক্যাল থেকে চলে আসবে আমার ইলেকট্রিক্যালে সিগন্যালে। এভাবেই কিন্তু আসলে মূলত কার্যক্রমটা হয়। এখানে তোমরা দেখছো যে এটা ট্রান্সমিটারের পার্ট, এটা রিসিভারের পার্ট, এটা আমার এত দরকার নেই, ঠিক আছে। অপটিক্যালগুলো কীভাবে স্লাইস হয়ে কীভাবে পাস হয় সেই ব্যাপারগুলো দেখানো হয়েছে, এবং কোনটা ইলেকট্রিক্যাল সিগন্যাল কোনটা অপটিক্যাল সিগন্যাল এটা বেশ ভালোভাবে এখানে দেখানো হয়েছে। ওকে, এরপর আমরা চলে যাই, এটা খুবই একটা সাধারণ একটা ব্যাপার, এই জন্য আমরা এটাকে কম গুরুত্ব দেবো। তারপর আমি এটা টাচ করে যাচ্ছি। এই যে আমি কথা বলতেছি তোমাদের সাথে, একটু জিনিস চিন্তা করো, যদি তোমরা সরাসরি লাইভ ক্লাসে বা শুনতে, আমার এই কথাটা কিন্তু অ্যানালগ সিগন্যাল, তাই না? কিন্তু যে মাধ্যম দিয়ে যাবে, যদি একটা মাধ্যম দিয়ে পাস হতো, তাহলে সেই মাধ্যমটা হতো ডিজিটাল মাধ্যম, তাই না? ডিজিটাল মাধ্যমে পাস করছি, অপর প্রান্তে আবার সেই ডিজিটাল থেকে অ্যানালগে আমার কনভার্ট হয়ে যাচ্ছে। এখন আমার এখানে কি অনেকগুলো লেভেল থাকে, কিন্তু ডিজিটাল সিগন্যাল কি অনেকগুলো লেভেল থাকে না, অনলি 2 লেভেল, যেটাকে আমরা একটা হাই সিগন্যাল এবং লো সিগন্যাল যেভাবে বলি না কেন, একটা হাই লো, এটাকে 1 দ্বারা ডিনোট করি, লোটাকে 0 দ্বারা ডিনোট করি, যেটাকে আমার বাইনারি ফরম্যাটে 0-1 ফরম্যাটে চলে আসে। যখন 0-1 ফরম্যাটে চলে আসবে, তার মানে ডাটার লস হওয়ার সম্ভাবনা কম থাকবে, দ্রুত ডাটা পাস হতে পারবে, যেহেতু দুইটা মাধ্যম অনলি। আর অ্যানালগ সিগন্যালে আমি এখন ধীরে কথা বলতেছি, একটু পরে জোরে কথা বললাম, এই যে গলার ওঠানামা স্বর, এখন ফ্রিকোয়েন্সি এখানে আপ ডাউন হচ্ছে, এখানে অ্যাম্পলিটিউডের ব্যাপার আছে, তার এখানে ফ্রিকোয়েন্সির ব্যাপার আছে, তাই না? তো এই ব্যাপারগুলা এখানে থাকতেছে। সো আমি এখানে কিন্তু অনেকগুলা, এটাকে আমরা নর্মাল এটা দিয়ে চিন্তা করছি, যেখানে দেখি বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি এখানে দেখা যাচ্ছে, তার অ্যাম্পলিটিউডও এক না, ঠিক আছে। সো ফেজও আবার এক না। সো ব্যাপারটাই এরকম যে এটা আমরা যদি এটা অ্যানালগ চিন্তা করি, আমরা কথাবার্তা বলতেছি, নর্মালি করতেছি, এটা সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। আর আমার ডিজিটাল সিগন্যাল নিয়ে কিছু বলার দরকার নেই, এটা অলরেডি তোমরা সবাই জানো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে। আশা করি এখান থেকে যে কোনো প্রশ্ন হোক না কেন তোমাদের ভুল হবে না। এরপর আমরা চলে যাই আমাদের মডুলেশন পার্টে। মডুলেশন পার্টে 3 ধরনের মডুলেশন এখানে দেখানো হয়েছে। সিম্পল, একটা হলো ASK, অ্যামপ্লিটিউড শিফট কিং। আচ্ছা, তো অ্যামপ্লিটিউড আমি এখান থেকে 3টা টার্ম শুধু লিখব, তাহলে 3টা 1 মিনিটে ক্লিয়ার হয়ে যাবে। ASK, FSK এবং PSK, পরে বাকি দুইটা পরে দেখাচ্ছি। এটাতে অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ। ওকে, তার মানে যখন আমি ASK পড়ব, সিম্পল ASK তে, তাহলে বাকি দুইটা কি, ফ্রিকোয়েন্সি এবং ফেজ। এই ফ্রিকোয়েন্সি এবং ফেজটা কনস্ট্যান্ট থাকবে, মানে যেটা বলবো ASK পড়ার সময় অ্যামপ্লিটিউড কি করবে, এটা ভ্যারি করবে। এই অ্যামপ্লিটিউডটাই ভ্যারি করবে, সরি অ্যামপ্লিফাইড লিখে ফেলছি, অ্যামপ্লিটিউড এটা
অ্যামপ্লিটিউড এটা কি করবে, ভ্যারি করবে, এটা মান চেঞ্জ হবে, বাট ফিক্স থাকবে কি, ফিক্স থাকবে, তাহলে ফ্রিকোয়েন্সি এবং একই সাথে ফেস, এটা কনস্ট্যান্ট। তার মানে সেম কথা যদি বলি, ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা আমার ভ্যারি করবে, অ্যামপ্লিটিউড এবং ফেস কি করবে, কনস্ট্যান্ট থাকবে। ফেজের ক্ষেত্রে আমার ফেজটা ভ্যারি করবে, বাকি দুইটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমার কিন্তু থিম সব কিছু একই হয়ে গেল। এখানে যদি আমি চিত্রের মাধ্যমে দেখি এসকে এস সিম্পল, তোমার দেখো তো এর অ্যামপ্লিটিউডের যদি আমি একদম যদি আমি এটা ডিনোট করি এখানে, এবং এই যে ফ্রিকোয়েন্সির হারটা সিম্পল, মানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ফিগারটা ড্র করা আছে, এখানে ফ্রিকোয়েন্সি এবং তার ফেজ সেম, ফেজ কিন্তু উল্টা হয়নি, ঠিক আছে, ফেজ চেঞ্জ হয়নি, দুটাই কিন্তু কনস্ট্যান্ট, বাট অ্যামপ্লিটিউড সিগন্যালটা ভ্যারি করতেছে। যদি আমি এটাতে দেখি, এখানে দেখো ফ্রিকোয়েন্সিটা বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি, এখানে ঘন আছে, এখানে একটু বেশি, আচ্ছা এই যে সেম, এখানে একদম ফ্রিকোয়েন্সির যে অবস্থা এখানে এক না, সো ফ্রিকোয়েন্সি কিন্তু ভ্যারি করতেছে। বাট আমি যদি একটু চিন্তা করি, তাদের অ্যামপ্লিটিউডটাও কনস্ট্যান্ট এবং একই সাথে ফেজটাও কিন্তু কনস্ট্যান্ট, বাট এইখানে চিন্তা করো, এখানে কিন্তু ফেজ চেঞ্জ হয়েছে। যদি আমি এইটুকুর কথা চিন্তা করি, এই পর্যন্ত এখানে আসছে, ওকে ফাইন, এটার যে ফেজ, এইখানে এই ওয়েভের ফেজ এক না, আবার এইখান থেকে এখানে দেব, এটার যে ফেজ এইটা উল্টা ফেজ। সো আমি দেখতে পারতেছি যে সিম্পল, যে এখান থেকে এখানে এই ওয়েভের যে ফেজটা আছে, নিশ্চিত এই ওয়েভের সেম ফেজ না, সো ফেজটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, অল্টার হচ্ছে। এই যে এটা হলো আমার ফেজ শিফটিং, সিম্পল, এখানে এই ধারণার বাইরে আরো কোনো কিছু লাগবে না। যখন যেটা আমি পড়বো এসকে এর সময় অ্যামপ্লিটিউড ফিক্সড, অ্যামপ্লিটিউড ভ্যারি করবে, বাকি দুইটা ফিক্সড। ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ভ্যারি করবে, বাকি দুইটা ফিক্সড। ফেজের ক্ষেত্রে ফেজ ভ্যারি করবে, বাকি দুইটা ফিক্সড, শেষ, সিম্পল। নন রিটার্ন টু জিরো, এটা বুঝতে পারতেছে, এটা খুবই সহজ একটা ব্যাপার, যে এনআরজেড কি করে, এই কোডটা 1 ফর হাই ভোল্টেজের জন্য এবং 0 লো ভোল্টেজ লেভেলের জন্য। এখানে আমি এখানে যদি দেখি, as there is no observable bit interval, যদি কোনো ইন্টারভাল না থাকে, রিসিভার may face difficulty in distinguishing one zero to another। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে বিটগুলো যদি কোনো ইন্টারভাল না থাকে, the main behavior of the NRZ কোড কি করে, the voltage level remains constant during bit interval। হ্যাঁ, তাই তো থাকবে, যখন আমার ভোল্টেজ লেভেল রিমেন কনস্ট্যান্ট, একদম ফিক্সড থাকতেছে, তাই না, স্থির থাকতেছে, কোন সময়, বিট ইন্টারভালের সময়, এই যেখানে দেখতে পাচ্ছি তাই হচ্ছে। এটা নন রিটার্ন টু জিরো এনআরজেটের। আমি এই পোর্শনটাই তোমাদের ক্লাস কন্টেন্টে দেখিয়ে দিয়েছি, তোমরা এটা ভালো করে দেখবা, অনেকগুলো তথ্য এখানে আমি অ্যাড করার চেষ্টা করেছি, বিশেষ করে আচ্ছা আমি একটু বলে নেই, এটা নন রিটার্ন টু জিরো এখানে দেওয়া আছে। এরপরে আরেকটা চ্যাপ্টার এখানে ছিল সিম্পল, এটা আর কিছুই না, এটার বিস্তারিত সাধারণত আসে না, আমি দেখলাম যে এটা এএসকে এবং পিএসকে এর সমন্বিত রূপ, সোজা কথা, যেখানে তার মানে আমি এখান থেকে কি পাচ্ছি, অ্যামপ্লিটিউড শিফটিং প্লাস পিএসকে, আচ্ছা কম্বিনেশন এই দুইটা, তার মানে অ্যামপ্লিটিউড এবং ফেজ কি করবে, ভ্যারি করবে, এবং তার মানে বাকি যে ফ্রিকোয়েন্সিটা থাকবে সেটা আমার এখানে ফিক্সড থাকতেছে, এই দুটার কম্বিনেশনটাই হয় হলো কিউএএম। ওকে, এটা জানা থাকলে হবে। আমরা ফিগার যদি কোনো কিছু আসে, সাধারণত এরকম ইয়ের ক্ষেত্রে দিবে না, যদিও ফিগার ড্র করতে দিবে না, তারপর এইটুকু জানা থাকলেই আমাদের জন্য যথেষ্ট। আচ্ছা, এরপরে আমি আমাদের যদি এখানে ভাই ইনকোডিং টেকনিকটা নাই, শুধু দেওয়া আছে ম্যানচেস্টার, তো দুই রকম ম্যানচেস্টার থাকে, একটা হলো বাইফেস, একটা হলো ডিফারেন্সিয়াল। তো এটা হলো আসলে কোডিং টেকনিক, যদি আমি এটাকে বলি, এটা
খুব বেশি ইম্পর্টেন্ট না। তোমরা এই পোর্শনটা একটু দেখে নিবা। এখানে আমি এটাকে একদম 1 স্টার মার্ক করতেছি। এরপর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এরর ডিটেকশন। এরর ডিটেকশনটা আমরা একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করব। আমি ডেটাগুলো, এটা আমার সেন্ডার পয়েন্ট, যদি আমি এটা চিন্তা করি, এটা আমার রিসিভার প্রান্ত। ওকে, সেন্ডার থেকে রিসিভারে ডেটা যখন আমার এখানে পাস হবে, সাপোজ 1001, এটা আমি দিলাম, এখানে 1011 আমি এটা পাইলাম। সিম্পল, আমি যদি এটা চিন্তা করি, তার মানে সেন্ডার পাঠাইছে কোনটা? সেন্ডার পাঠাইছে 1001, বাট রিসিভার প্রান্তে রিসিভ হয়েছে এটা। এখন যদি আমি বিট বাই বিট কম্পারিজন করি, তাহলে দেখতে পারবো যে এই বিটে সমস্যা হয়েছে, মানে সিঙ্গেল বিটে সমস্যা হয়েছে। তার মানে যে সিঙ্গেল বিটের কারণে যে ইরোরটা হয়েছে সেটা হলো সিঙ্গেল বিট ইরোর। ওকে, তাহলে সেম ঘটনা ঘটতে পারে আমার মাল্টিপল বিটের ক্ষেত্রে। ওকে, মাল্টিপল বিট মাঝে মাঝে মানে এরকম 2টা 4টা 5টা যেখানে দেখানো হয়েছে, এটা হলো আমার মেন এটা। বাট এখানে আমি যখন কম্পারিজন করি, এটা 1, ওকে ফাইন, এটা 0, এটা 1, এটা পৌঁছাইছে, রিসিভ হয়েছে, বাট এখানে 1 রিসিভ হওয়ার কথা, 0 রিসিভ হয়েছে, তার মানে একটা পেয়ে গেছি। এখানে 1, এখানে দেখতে পাচ্ছি, সরি, এটা 0, এটা 1, ওকে, এখানে পাচ্ছি। তার মানে একের অধিক বিভিন্ন সময় আরও যদি থাকতো, আরও আসতো এরকম যদি ইরোর সংগঠিত হয়, সেগুলোকে মাল্টিপল ইরোর বলবো। কিন্তু একই সাথে মজার ব্যাপার হলো বাস টাইম, এই বাস্ট ইরোর যেটা হিসেবে আমরা কনসিডার করব। সাপোজ এই 3টে ভ্যালু 1, এখানে 1 0, আমি একটু লিখে নিই 1 0 1 0 1 0 1 1, কিন্তু আমি এটা সেন্ডার প্রান্তে আমি এটা সেন্ড করব। সেন্ড করতে গিয়ে দেখলাম যে রিসিভার প্রান্তে 1 0 1 1 0 1 1 1, এই যে এইখানে সবাই আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অলরেডি 3টা টানা একই সাথে একদম সিমালটেনিয়াসলি এবং পরপর কন্টিগুয়াস অ্যালোকেশন যেরকম ব্যাপারটা হয়, সেম ব্যাপারে একবার 3টা একত্রে 3টা বিট এখানে দেখতে পাচ্ছি। 3টা হতে পারে কোন কথা নাই, 4টা হতে পারে, 5টা হতে পারে, 6টা হতে পারে, এরকম যদি থাকে তাহলে কনজিকিউটিভ কথা, এক পরপর হতে হবে। এটা মেন শর্তটা হলো পরপর হতে হবে। এটাও কিন্তু আসলে মাল্টিপল বিটের একটা উদাহরণ, বাট এটা পরপর হতে হয়। সো এটাই হলো আমার বাস্ট এরর। কনজিকিউটিভ বিট যখন করাপ্টেড হয় তখন এই ধরনের ঘটনা ঘটে থাকে, সেটাকে আমরা বাস্ট এরর নামে অভিহিত করব। ওকে, এখন আসি প্যারিটি চেক। এই সমস্যা দূর করার জন্য আমার যেহেতু ইরোডিউশন, তো কিভাবে আসলে আমরা এটা বুঝতে পারবো যে এটা ভুল হয়েছে বা ভুল হয় নাই, সেই জন্য আমরা অতিরিক্ত একটা বিট যোগ করে দিই। এই ব্যাপারটাকে যদি আমরা এইভাবে দেখি, এভাবে না দেখি, আমি পুরো ব্যাপারটা এটা ছকের মাধ্যমে তুলনা করি। সাপোজ 7টা বিট আছে, এটা 7টা বিট লিখব, এখানে গণনা করব এবং একই সাথে এটা দুই প্রকার প্যারিটি হয়, একটা ইভেন প্যারিটি, একটা অড প্যারিটি। কোনটা কি আমরা একটু ফিগার আউটের মাধ্যমে বুঝে নিই। সাপোজ সে ফর এক্সাম্পল এখানে এটা আছে 2 10 7 5 6 7, ওকে। এখানে আমরা দেখব 1 কয়টা আছে, 1 কাউন্ট করব, তার মানে 1 কয়টা আছে এখানে, 1 2 3, 3টা 1 আছে। 3টা যদি 1 থাকে, তার মানে এখন একটা বিট সবার শেষে আমি যুক্ত করতে চাই। তাহলে সবার শেষে যুক্ত করতে চাই, তাহলে কত হবে? আমরা যদি একটু চিন্তা করি, 1 0 0 1 0 0 1, আচ্ছা, এটা অলরেডি আমার আছে। এই ডাটার সবার শেষে আমি একটা ডাটা যুক্ত করব, সেটা 1 হতে পারে, 0 হতে পারে। কিন্তু ইভেন প্যারিটির ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে 3টা অলরেডি আছে, তার মানে আরেকটা 1 হলেই কিন্তু আমার এখানে আলটিমেটলি হয়ে যাচ্ছে। ওকে ফাইন, এই 1টা আমি যুক্ত করে দিলাম। আর যদি অড প্যারিটির ক্ষেত্রে থাকে, তাহলে এইটার শেষে কত যুক্ত করব? আমি 1 0 0 1 1 2 3, এটা অলরেডি আছে আমাদের।
ওকে, সরি, এখানে 7 বিট তো এটা হয় না, আমি এক্সট্রিমলি একটু ভুল করে ফেলছি। এটা 7 বিট দেখায়, তাহলে সবার জন্য সুবিধা হবে। এটা 7 বিট, এটা পুরোটা মুছে দিই। এখানে 7 বিট আছে, 1 0 0, 1 1 2 3। ওকে, এখানে দুটো 1 আছে, আমি কনসিডার করব যে 1 আছে কয়টা, এখানে আছে 2টা, এখানে আছে 2টা। ওকে, 2টা যদি থাকে তাহলে আমার ইভেনের জন্য আর তো, যদি আমি একটা 1 বসাই তাহলে তো এটা অড হয়ে যাবে, তার মানে 1 এর সংখ্যা কয়টা সেটা দিয়ে আমরা চিন্তা করব। ইভেন বানাইতে গেলে তার মানে কি একটা 0 দিলে কিন্তু হয়ে যাচ্ছে, বাট এটার শেষে এটা ফিক্সড থাকবে 1 0 0 1। অলরেডি এটা আমাদের ছিল। এখানে পরিশেষে আমরা অতিরিক্ত কি যুক্ত করতে পারি, এই যে এখানে খালি ঘরটাতে, এই খালি ঘরটাতে আমরা যুক্ত করব, যেহেতু অড 1 2 3, তার মানে আরেকটা 1 বসাইলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। ব্যাপারটা এটা, এটা ইভেন প্যারিটি বের করতে বলুক, অড প্যারিটি বের করতে বলুক, আমরা 1 কে কাউন্ট করব, 1 কয়টা আছে। ইভেনের জন্য যদি দরকার হয় তাহলে আমরা 1 দিলে যদি ইভেন হয় নিব, না হলে 0 দিয়ে বসাবো। আর অড প্যারিটির ক্ষেত্রে 1 দিলে যদি অড হয় তাহলে অড বানাবো, না হলে 0 দিয়ে বসে অড প্যারিটি বানিয়ে ফেলবো। দ্যাটস ইট। এরপরে আমরা দেখব সিআরসি, সাইক্লিক রিডান্ডেন্সি চেক। এটাও অনেকটা আরেকটা প্রকার, যে কিভাবে আমরা আসলে বের করতে পারি, মানে আমরা যাতে ইরোডটা চেক করতে পারি কোথায় ইরোডটা হয়েছে, সংঘটিত হয়েছে। সো সো এটা একটা অ্যাপ্রোচ, যে আমার আসলে রিসিভার প্রান্তে যে ডাটাটা রিসিভ হয়েছে সেখানে কোথায় কোথায় সমস্যাটা হয়েছে, সেই সমস্যা দূর করার, মানে রিডিট করার জন্য একটা প্রক্রিয়া, যেটা আমরা যে ডেটাটা আছে এটা হলো আমার মূল ডেটা, মেন ডেটা। আচ্ছা, এই ডেটাটাকে আমরা আমাদের একটা ডিভিজর দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে সবার শেষে যেটা পাবো এটাকে বলবো সিআরসি, সাইক্লিক রিডান্ডেন্সি চেক। তো এটা মূল স্ট্রিমের যে ডাটা বিটটা আমার থাকবে, এই ডেটা বিটের সাথে এই সিআরসি বিট আমি যোগ করে নেব। যোগ করলে আলটিমেটলি যা হবে, সেই যে সেম ডিভিজর, এখানে যে ডিভিজর থাকবে রিসিভার প্রান্তে সেম ডিভিজর থাকবে, এবং আলটিমেটলি যদি ফাইনালি আমার রিমাইন্ডার 0 0 হয়ে যায়, সব মানে 0-তে চলে আসে, আর অন্য কোনো ভ্যালু না আসে, তার মানে আমার বুঝতে হবে কোনো ধরনের কোনো ভুল হয় না। আনলেস যদি অন্য কোনো ভ্যালু চলে আসে, তার মানে আমার বুঝতে হবে এটা ভুল হয়েছে। আমার যেহেতু এখানে রিটেন নাই, শুধু এই কনসেপ্টটা জানা থাকলে কিন্তু আমার জন্য সহজ হয়ে যাচ্ছে। সো আমরা যে কোনো ডাটা ক্ষেত্রে ইরর হয়েছে, সংঘটিত হয়েছে কিনা এটা ডিটেক্ট করতে পারবো। ওকে, এরপরে আসে আমাদের ফ্লো কন্ট্রোল। ফ্লো কন্ট্রোলে সাধারণত আমরা টেকনিক নিয়ে আলোচনা করব। সিম্পল, যে এখানে 2 ধরনের কন্ট্রোল আছে, একটা ফিডব্যাক বেসড ফ্লো কন্ট্রোল, একটা রেট বেসড ফ্লো কন্ট্রোল। আচ্ছা, আমি এটা তোমাদের ইয়ের ক্ষেত্রে দেখবা, আমি অলরেডি এখানেও আলোচনা করার চেষ্টা করেছি। ফ্লো কন্ট্রোল, ওকে, ক্লাস কন্টেন্টটা তোমরা দেখে নিবা। ফিডব্যাক বেসড ফ্লো কন্ট্রোল আর রেট বেসড ফ্লো কন্ট্রোল। যে আমি যদি দেখি, এটা আমার সেন্ডার আমার একটা ডাটার ফ্রেম পাঠাবে, সাপোজ 10101010, এইটা ডাটার ফ্রেম পাঠাইল সাপোজ। তো রিসিভার প্রান্তে যদি আমি চিন্তা করি, রিসিভার প্রান্তে মানে ডাটা যখন পাবে, সে অ্যাকনোলেজমেন্ট, আমরা দেখছি সেদিনও দেখছি, ডাটার অ্যাকনোলেজমেন্ট আমরা করতে হয়, সেটা আমরা প্যাকেট ট্রেসার দিয়ে অলরেডি চেক করার চেষ্টা করছি। আচ্ছা, লাস্ট ক্লাসে যারা দেখেছো। সো এখানে তার মানে কি, যখন আমার অ্যাকনোলেজমেন্ট, হ্যাঁ প্রাপ্তির স্বীকারপত্র না পেয়ে যায়, আমি ডাটাটা পাইছি, দেন তার মানে কি, ডাটাটা সেন্ড করবে কখন, আফটার রিসিভড অ্যাকনোলেজমেন্ট। আমি আবার বলছি, একটা ডাটা আমি ফ্রেম পাঠাইছি, এই ফ্রেমটা অলরেডি এই রিসিভার কোন ই হয়েছে, রিসিভড হয়েছে, এটা যখন সেন্ডার বুঝে ফেলবে তখন এই সেন্ডার আবার ডাটা পাঠাবে। এটা হলো ফিডব্যাক বেসড ফ্লো কন্ট্রোল। সো এটা জাস্ট আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় না, এবং এখান থেকে প্রশ্ন না হবার সম্ভাবনাটাই বেশি। আমি এই জন্য শুধু
আমি এটা টাচ করে গেলাম। ওকে, আমাদের দুই ধরনের মাল্টিপ্লেক্সিং আছে। আমরা যদি চিন্তা করি মাল্টিপ্লেক্সিং, আমার সিঙ্গেল যে চ্যানেলটা আছে কমিউনিকেশন, এই এই চ্যানেলের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি, মাল্টিপল ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা পাস হবে। সিম্পল যদি আমি চিন্তা করি, এফডিএম ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তার মানে মাল্টিপ্লেক্সিং যদি বলি, মাল্টিপ্লেক্সিংটা কি? মাল্টিপ্লেক্সিংটা মানে আমার একটা শেয়ার চ্যানেল, সেম একটা চ্যানেলের মধ্যে দিয়ে বিভিন্ন কিছু, এখন টাইম ডিভিশনের ক্ষেত্রে যে আলাদা, কোড ডিভিশনের ক্ষেত্রে মাল্টিপ্লেক্সিং আলাদা হতে হবে, কোডগুলো পাস হবে। এখানে ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি, বিভিন্ন ব্যান্ডের ফ্রিকোয়েন্সি আমার এখানে পাস হবে, তাই না? তো থিম এটাই, ফ্রিকোয়েন্সিটাকে আমার ডিভাইড করে ফেলতে হবে। ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এই জন্য নামকরণ করা হয়েছে। তার মানে আমি যদি চিন্তা করি, সেম ডিভাইডস এ কমিউনিকেশন চ্যানেল, এই কমিউনিকেশন চ্যানেলটাকে কি করতে হবে? ভাগ করতে হবে কিসে? মাল্টিপল, যেটা আমি একটু আগে বললাম, মাল্টিপল ফ্রিকোয়েন্সি ব্যান্ডসে ভাগ করলাম। আচ্ছা, প্রত্যেকে কি ক্যারি করবে? যে সেপারেট, আলাদা আলাদা সিগন্যালকে ক্যারি করবে, খুব স্বাভাবিক। তো আমি যদি এখানে দেখি, এখানে F1, F2, F3 আলাদা চ্যানেল, এটা হলো মাল্টিপ্লেক্সিং। এটা যখন এটা সেন্ডার প্রান্তের কথা যদি চিন্তা করি, এটা হবে রিসিভার প্রান্তে একটা চ্যানেল দিয়ে কিন্তু ডাটাটা এভাবে পাস হচ্ছে। এবং ডিমাল্টিপ্লেক্সার কি করবে? আবার আগত এখান থেকে যে রিসিভ করছে সেই ফ্রিকোয়েন্সিগুলোকে সে ডিমাক্স বা ডিমাল্টিপ্লেক্সারের মাধ্যমে সেগুলোকে ডিসেগমেন্টেশন করে দিবে। ওকে, এটা হলো এফডিএম। তদ্রূপ যদি আমি এর কথা বলি, এই একই জিনিস আমি এখানে দেখছি ডিমাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে, এই ডিমাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে যে প্রক্রিয়াটা ঘটে এটাই, রিসিভার পয়েন্ট থেকে যখন হয় তখন এটা কি হয়, যে আলাদা আলাদা যার যার চ্যানেলটা আছে ফ্রিকোয়েন্সির, সেই চ্যানেলটা এখানে পাস হয়ে যায়। ওকে, বা বিভক্ত হয়ে যায়। এখানে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, সিম্পল টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর একটা মূল ধারণা, একটা শব্দ জানা থাকলে আমরা এখান থেকে যে কোনো কোশ্চেন আসুক আমরা পারবো ইনশাল্লাহ। সেটা হবে কি? টাইম ডিভিশন, টাইমটাকে ডিভাইড করব কি একটা ফিক্সড বা কনস্ট্যান্ট একটা টাইম স্লটে ভাগ করব। কনস্ট্যান্ট টাইম স্লটে আমরা যদি ভাগ করে দিই এবং প্রত্যেকের জন্য সেম বরাদ্দ থাকবে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকতেছে না। এখানে আমি যদি দেখি, এখানে সেন্ডার 1, 2 অ্যান্ড সেন্ডার 3, এইটা এই মাল্টিপ্লেক্সার একটা চ্যানেল দিয়ে পাস করবে, একটা শেয়ার একটা মিডিয়ামের মধ্যে পাস করবে। ওকে, ফাইন। এখন আমরা যদি দেখি একটু, তোমাদের এটা দেখো তো, প্রত্যেকের সময় সেম সময় বরাদ্দ পাচ্ছে। হ্যাঁ, এটাই হওয়া উচিত। আর ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিংয়ের ক্ষেত্রে যদি রেডিও কমিউনিকেশনের কথা যদি চিন্তা করো, আগেরটাতে আমরা রেডিও কমিউনিকেশনের মূল উদাহরণ হলো এইটা। রেডিও কমিউনিকেশন বা রেডিও স্টেশনে এই ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর যে এটা হয়, এটা বহুল ব্যবহৃত। একটু জাস্ট আ মিনিট, কমিউনিকেশন সরি, ওকে। তো এই ব্যাপারটাই আমি অলরেডি ক্লাস কন্টেন্টে তোমাদের দিয়ে দিয়েছি, এবং আমি আবারও বলছি, অনেকে আমাকে ক্লাসের বাইরেও অনেকে বলো যে ভাইয়া একটু কাইন্ডলি এটা আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, আমিও তোমাদের সাথে একমত। যদি ক্লাস ভিডিওর সাথে সাথে আমার ক্লাস কন্টেন্টগুলো পাওয়া যায় তাহলে কিন্তু কোনো প্রবলেম থাকে না। আমি টিমকে বারবার বলতেছি, আজকেও বলবো যে ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথে তার পিডিএফগুলো যেন আপলোড দেওয়া হয়, তাহলে আমার স্টুডেন্টরা খুব তাড়াতাড়ি এটা ক্যাপচার করতে পারবে, কোনো সমস্যা তাদের হবে না। এখানে দেখো আমাদের অলরেডি এটা তোমরা দেখে নিবা, আমি ওখানে শুধু ফিগার আউট করে দিছি। ক্লাস কন্টেন্টে আমি মাল্টিপ্লেক্সিং কি, আমার অনেক প্রকার মাল্টিপ্লেক্সিং, সেটা আমি নিয়ে আসছি শুধু ধারণা দেওয়ার জন্য। যদি আমাদের সিলেবাসে না, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা বলা দরকার। কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং যেটা সিডিএম, ওয়েভলেন্থ, এই দুটো আমাদের সিলেবাসে নেই, শুধু টিডিএম এবং এফডিএমটাকে সিলেবাসে নিয়ে আসা হয়েছে। এখানে
কি কি চ্যালেঞ্জ আছে এবং ডিমাল্টিপ্লেক্সিং প্রক্রিয়ায় কি ঘটে সবই আমি এখানে বর্ণনা করার চেষ্টা করছি। তোমরা এটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, সেম যেটা অলরেডি পড়ে ফেলছি আমরা, তাই না? আমরা সাধারণত সিম্পলি ইমপ্লিমেন্ট কিসের জন্য? আমার ডিজিটাল সিস্টেমের জন্য। এটা খুব বেশি সহজ। ওকে, এরপরে আমাদের যদি চলে আসে, আমরা ক্লাস কমিউনিকেশন, সার্কিট সুইচিং, দুই প্রকার সুইচিং আমরা দেখব। একটা হলো সার্কিট সুইচিং, সুইচিং দুই প্রকার, এবং একটা প্যাকেট সুইচিং। আচ্ছা, এখানে যে আমার যে ব্যান্ডউইডটা থাকবে, এই ব্যান্ডউইডটাকে ডিভাইড করব বিভিন্ন পিসে, এবং সিম্পল আমি আমি যদি এটা চিন্তা করি, এই আমার সেন্ডার, আমি টেলিফোন লাইনের কথা যদি আমি চিন্তা করতে পারি, আগেকার যে টেলিফোন লাইন সিস্টেমটা ছিল এই সার্কিট সুইচিং এর উপর মূলত ভিত্তি করে এই কাজটা করতো, সেন্ডার এবং এটা রিসিভার। আচ্ছা, এখন যে মেসেজটা আমি এখানে সেন্ড করি না কেন, বা যে এটাই করি না কেন, এখানে সিম্পল ডাটা ট্রান্সমিট করবে কি উইথাউট এনি ডিলে once a সার্কিট ইজ এস্টাবলিশড। এটা সার্কিটের মতো কাজ করবে। যখন সার্কিটটা এস্টাবলিশড হয়ে যাবে, তখন কোনো ধরনের কোনো ডিলে ব্যতীত ডাটা ট্রান্সমিট হতে থাকবে। এবং সেজন্য বলছে যে কি, বিট ডিলে ইজ কনস্ট্যান্ট ডিউরিং এ কানেকশন, এবং একটা ডেডিকেটেড পাথ অলরেডি তৈরি হয়ে যায়। যেখান থেকে যদি এটা হতো তাহলে একটা ডেডিকেটেড পাথ তৈরি হতো। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডেডিকেটেড পাথ তৈরি হয়ে গেছে। ওকে, এবং মাস্ট বি একটা ডাটা, গ্যারান্টেড ডাটা রেটে ডাটাটা এক প্রান্ত থেকে অপর প্রান্তে ট্রান্সমিট হয়ে থাকে। কিন্তু প্যাকেট সুইচিং এর ক্ষেত্রে কিন্তু তা নয়। আমি যখন ডাটা রাউটিং করি বিভিন্ন ইয়ার ক্ষেত্রে, যেমন রাউটার ব্যবহার করতেছি বা গেটওয়ে ব্যবহার করতেছি, ডাটা রাউটিং এর ক্ষেত্রে ডাটাগুলো কি প্যাকেট আকারে ডাটা ট্রান্সমিট হয়। আমি সেটা তোমাদের প্যাকেট ট্রেসারের মাধ্যমে তোমরা দেখে নিবা কিভাবে ডাটাগুলা প্যাকেট আকারে এক হোস্ট থেকে আরেক হোস্টে বা এক নোড থেকে আরেক নোডে ডাটাটা পাস হচ্ছে, তাই না? তো এখানে দুইটা পাথ দেখানো হয়েছে তোমাদের, এই যে দুইটা, একটা দুইটা লাইন দ্বারা, একটা মোটা, একটা চিকন, একদম থিন, একটা থিকনেট। ওকে, এখানে একটা মেসেজের জন্য একটা পাথ নির্ধারণ করা হয়েছে, এটা সেন্ডার প্রান্ত থেকে রিসিভার প্রান্তে, আর এটা অপর প্রান্ত, এটা দিয়ে একটা পাথ এখানে বোঝানো হয়েছে, পাথ অফ মেসেজ টু, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এটাকে আমরা বোঝার জন্য আমি একটা অলরেডি তোমাদেরকে এটা ডিফারেন্সিয়েশনটা আমি তুলে ধরছি ক্লাস কন্টেন্টে। তোমরা এখান থেকে যদি দেখে রাখো যে আমার আসলে মূল পার্থক্যটা কি, পার্থক্য যদি বুঝে ফেলি তাহলে আমাদের আর কোনো প্রবলেম থাকতেছে না। যেমন আমি যদি বলি প্যাকেট সুইচিং এবং সার্কিট সুইচিং এর ক্ষেত্রে, ডাটা ট্রান্সমিশন রেসপন্সিবিলিটির ক্ষেত্রে যদি আমি বলি, এই ফিচারটার ক্ষেত্রে যে ট্রান্সমিশন ইজ হ্যান্ডেলড বাই বোথ সোর্স অ্যান্ড ইন্টারমিডিয়েট রাউটার্স। সার্কিট সুইচিং এর ক্ষেত্রে কি হবে, মেনলি বাই দ্য সোর্স, শুধু সোর্স দ্বারা। কিন্তু এখানে কি শুধু সোর্স দ্বারা না, এবং মধ্যবর্তী যে রাউটারগুলো আছে, ইন্টারমিডিয়েট রাউটারগুলো, সেগুলোর মাধ্যমেও কিন্তু আমার এখানে কাজ করতেছে। আমি একটু আগে বললাম তোমাদের বিভিন্ন রাউটার, যে অনেকগুলো রাউটার আছে এখানে, এই রাউটার, এই রাউটার, বিভিন্ন রাউটার পাস হয়ে কিন্তু ডাটা ট্রান্সমিট হচ্ছে। এটা সেন্ডার, এটা রিসিভার। ওকে, একদম ডাটাটা ট্রান্সমিট হচ্ছে, তাই না? যারা প্যাকেটের বিভিন্ন রাস্তায় প্যাকেটে ফাতে গমন করতে পারে, সেটা আমরা দেখাচ্ছি। আচ্ছা, রিসোর্স ইউটিলাইজেশনের ক্ষেত্রে আসলে এটা খুব বেশি ইফিশিয়েন্ট। বর্তমানে আমরা কি ম্যাক্সিমামটা যেটা প্যাকেট পাথ আকারেই, প্যাকেট আকারে ডাটাটা কি করতে পারি, সাধারণত আমরা পাঠিয়ে থাকি। এবং টিসিপি/আইপি প্রোটোকল যেগুলো সাধারণত ব্যবহার করি, সবগুলো কিন্তু নর্মাল এই প্যাকেট সুইচিং এর এই ক্ষেত্রটাই এখানে ব্যবহার করতেছে। আচ্ছা, এখানে দেখো, তোমরা আরও যদি দেখো, এখানে কোনো ফিক্সড পাথ নাই, কিন্তু আমার সার্কিট সুইচিং এর ক্ষেত্রে কি একটা ফিজিক্যাল ফিক্সড একটা পাথ তৈরি হচ্ছে, এবং কোনো
কল সেটআপের প্রয়োজন নাই, বাট এর ক্ষেত্রে কিন্তু সার্কিট সুইচিং এর ক্ষেত্রে কল সেটআপের প্রয়োজন হয়। ঠিক আছে, এই ব্যাপারটাই আমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে। এখানে আর বেশি কোনো কিছু দরকার নেই, আমি যা বলছি দুইটা চিত্র ফিগারের মাধ্যমে, এর বেশি আমাদের আর কোনো কিছু আসবে না ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসি আমাদের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো এমসিকিউ নিয়ে আলোচনা করতে গেলে আমি এমসিকিউ প্রায় অনেকগুলো এমসিকিউ দিয়ে রাখছি। আমি আবারও বলছি, তোমরা কিভাবে এমসিকিউ গুলো সলভ করতেছো আমি জানি না, শুধু এটাই বলবো এমসিকিউর এক্সপ্লেনেশন যেমন দেখবা, কোনটা সঠিক অ্যান্সার হয়েছে এটা আমরা দেখবো না, বাকিগুলো কি আছে সেটা দেখবো। তাহলে হবে কি যে আমার থিওরিতে কোনো যদি গ্যাপ থেকে থাকে সেটা এখানে রিকভার হয়ে যাবে। আমি একটা দেখাচ্ছি এবং প্রত্যেকটা পয়েন্ট থেকে আমি আজকে কিছু দেখানোর চেষ্টা করব। ওকে, এখানে বলা আছে যে প্রাইমারি ফাংশন কার, যে মেটালিক শিল্ডের ইন কোএক্সিয়াল কেবল। ওকে, তোমাদের প্রথমে শুরুতে কিন্তু কোএক্সিয়াল কেবলের একটা দেখাইছি যে যদি এই যে এটার ক্ষেত্রে দেখো যে মেটালিক শিল্ডের এখানে কোএক্সিয়াল কেবলের ধারণাটা কি, এটা আসলে আমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স যেটা আছে সেটাকে কি করবে, দূর করবে, রিডিউস করবে। শতভাগ তো দূর করতে পারে না, তারপরে থেকে যায়, সেটাকে যতটা বেশি রিডিউস করা যায়। ওকে, এখন ফ্লেক্সিবিলিটিতে ইনক্রিজ করার কোনো প্রশ্নই জাগে না। আচ্ছা, তার মানে আমার মেনলি আসলে কিসের সাথে সম্পর্কিত, নয়েজিং এর সাথে সম্পর্কিত। এটা থাকলো, বাকিগুলো আমরা পড়ে নেব। এনহ্যান্স সিগন্যাল স্পিড, না এটার সাথে সম্পর্কিত নাই। লোয়ার ইনস্টলেশন কস্ট, আসলে কি কস্টিং এর সাথে এটা সম্পর্কিত না, বরঞ্চ এটা থাকলে তো কস্টিংটা একটা বেড়ে যায়, তাই না? এটা তো তার মানে আমাদের সাথে কোনো সম্পর্কিত, এটাও নাই, এটাও নাই, এটাও নাই, কিন্তু অটোমেটিক কিন্তু আমাদের এটাই কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা ইলিমিনেশন মেথডের মাধ্যমে বের করে ফেললাম। আমি আবারও বলি, 80% প্রশ্নের উত্তর ইলিমিনেশন মেথডের মাধ্যমে সলভ করা সম্ভব যদি 4টা প্রশ্ন ভালো করে, মানে ওই অ্যান্সার চয়েস ভালো করে পড়া হয় এবং ওখান থেকে বের আসার সম্ভাবনা বেশি। যদি এটা নাও পারা যায়, দুইটা বাদ গেলেও কিন্তু আমার 50-50 চান্স চলে আসে। পরে আমার যে কোশ্চেন আছে কোশ্চেনের সাথে এটা পুট করব যে কোনটা সবচাইতে বেশি কি করে ম্যাচ করে, তখন ওইটা আমি দিলে সম্ভাবনাটা বেড়ে যায়, আমার প্রবাবিলিটিটা বেড়ে যায়, এটা আমরা খেয়াল রাখবো। সো অ্যান্সার চয়েসের আমার এক্সপ্লেনেশনে যদি দেখি আমরা কিভাবে পড়বো, আসলে আমরা অনেক সময় পড়ি না এবং এক্সপ্লেনেশন পড়ার চেষ্টা করি না। এক্সপ্লেনেশন পড়লে ওখান থেকে যদি কোনো কিছু সমস্যা থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে, আমি বিশ্বাস করি। যে মেটালিক শিলটা কোএক্সিয়াল কেবলের মধ্যে যেটা থাকে সেটা কি প্রটেক্ট করে, আচ্ছা কি যে সেন্ট্রাল কন্ডাক্টরকে প্রটেক্ট করে কিসের থেকে, ফ্রম এক্সটার্নাল যে ইএমআই আছে সেটা থেকে রক্ষা করে। তাহলে যখন এক্সটার্নাল ইএমআই থেকে আমার সেন্ট্রাল কন্ডাক্টরকে রক্ষা করবে, তার মানে মাস্ট বি আমার একটা ক্লিয়ার সিগন্যাল পাবো ট্রান্সমিশনের ক্ষেত্রে। কথাটা আরও স্পষ্ট আসবে, সিম্পল। আমি যদি এর ক্ষেত্রে লাগাই আমার টেলিভিশনের ছবি আরও জগজাগা আসবে, আমি যদি এইভাবে বলি বাংলায়, তাহলে এটা ভুল হবে না। ওকে, তারপর এখানে বলছে যে কোন ট্রান্সমিশন মিডিয়ামটা আমরা ব্যবহার করব ইজ মোস্ট সুইটেবল, সবচেয়ে বেশি সুইটেবল কোনটা, কিসের জন্য, সবচেয়ে ইম্পর্টেন্ট হাই স্পিড ইন্টারনেট। তা বুঝতে পারতেছো কোনটা, আমরা পড়ছি মাত্র কোএক্সিয়াল 2 স্টেট পেয়ার কেবল ফাইবার অপটিক, বুঝতেছি আলোর গতিতে সবচেয়ে বেশি ট্রান্সফার হচ্ছে, তার মানে আমার এই অপটিক্যাল ফাইবার। আচ্ছা, তারপর এখানে বলছে কি অ্যাডভান্টেজ কিসের, 2 স্টেট পেয়ারের, কোন ক্ষেত্রে, ল্যানের ক্ষেত্রে। আচ্ছা, নর্মাল আমি বলছি, আমরা নর্মাল যে ল্যান করি তার মানে আমাদের খুব খরচ খুব কম এবং খুব ইজিলি ইনস্টল করতে পারি, আমরা নিজেরা ইনস্টল করে ফেলতে পারি, তাই না? তারপরে আমরা দেখব যে হাই রেজিস্ট্যান্স টু ফিজিক্যাল ড্যামেজ, না এটার জন্য না। লো কস্ট অ্যান্ড ইজি ইনস্টল, হ্যাঁ খরচ আমাদের কম, ইজি ইনস্টল একটা পেয়ে গেছি, এটা থাকুক, আমরা এখনই বলতেছি না যে এইটাই সঠিক। এরপরে ইমিউনিটি অফ অল ইন্টারফারেন্স, না সব ইন্টারফারেন্স কি আমরা কমিয়ে দিতে পারি এটার জন্য, কখনোই না, বরঞ্চ এটাতে কোএক্সিয়াল কেবলের থেকে কিন্তু ইন্টারফারেন্সটা বেশি, ইএমআইটা বেশি। ওকে, হাই ব্যান্ডউইথ, না ব্যান্ডউইথটাই কিন্তু এর ক্ষেত্রে বেশি কোএক্সিয়াল কেবলের ক্ষেত্রে, বা লাইক অপটিক্যাল ফাইবার, না অপটিক্যাল ফাইবারের সাথে তুলনা করছে, এটা তো এমনি ভুল। ওকে, এরপর এখানে যদি দেখি যে কোন কেবল টাইপটা আসলে সাধারণত ব্যবহার করা হয় কোন টিভি, এটা নেওয়ার কোনো কথা নাই, অনেকবার বলা হয়েছে, অনেক অসংখ্যবার। কেবল টিভির ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি শুরুতে আমি বলে ফেলছি, সেটা হলো আমাদের এই কোএক্সিয়াল কেবলটা। ওকে, তারপর অপটিক্যাল ফাইবারের যেটা কপার তো ব্যবহার করা হয় না,
অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় না। আমি আমি ধরে নিচ্ছি গ্লাস প্লাস্টিক আমি জানি না, কিন্তু অ্যালুমিনিয়াম ব্যবহার করা, স্টিল ব্যবহার করা হয় এগুলো তো আমরা জানি। তার মানে কাচের তন্তু গ্লাস, গ্লাস মানে অফট, সবার সাথে কিন্তু সম্পর্কিত, অফট চোখ, আলো, তাই না, লাইট। তার মানে একটার সাথে কিন্তু একটা একদম ওতপ্রোতভাবে জড়িত। সো আমাদের কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পেয়ে গেছি। তাহলে তোমাদের যেভাবে পড়বা, আমি একটু এমসিকিউ শিটটাতে যদি চলে যাই, এখানে তোমাদের কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার এবং অপটিক্যাল, আমি অন্য কিছু আনগাইডেড যে মিডিয়াগুলো আছে সেগুলো আমি দেইনি, কারণ তোমাদের সিলেবাসে নাই। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এখান থেকে তোমাদের পড়ে নেবা ভালো করে। আমি একটু সাজেশন দেওয়ার চেষ্টা করবো এবং একটা পিডিএফ আলাদা দিয়ে দিব। মাইক্রোওয়েভ, তারপর স্যাটেলাইট কমিউনিকেশন, এই এই কমিউনিকেশনগুলো থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ হবে। তারা শুধু ট্রান্সমিশন মিডিয়ার এইটা দিচ্ছে, আনগাইডেড মিডিয়াটা এখনো উল্লেখ করে না। ঠিক আছে, আচ্ছা। তো যেটা বলছিলাম, এখানে অলরেডি অনেকগুলা দেওয়া আছে, আমি এরপর চলে যাই এগুলা আলোচনা। এখানে অ্যানালগ ডিজিটাল সিগন্যালের মধ্যে কি আছে একটু দেখি, যে অ্যানালগ সিগন্যালটা কি। খুব স্বাভাবিক হবে, আমার যে কন্টিনিউয়াস ওয়েভ ফর্ম, এই যে আমি কথা বলতেছি, এটা মাল্টিপল কি অনেকগুলো ব্যান্ড থাকে, তাই না? এটা নির্দিষ্ট দুইটা থাকে না তো। আর যদি ডিসক্রিট ভ্যালু থাকে, অবশ্যই বলবা ডিসক্রিট মানে দুইটা, আমার সাধারণত ডিসক্রিট ভ্যালুতে দুইটা থাকে, তাই না? ডিসক্রিট ম্যাথে আমরা পড়ছি, সেটা কিন্তু আমার থাকতেছে না। সেটার ক্ষেত্রে আমার কি হচ্ছে, ডিজিটাল সিগন্যালের রূপান্তর, বাইনারি কোড, এটা ডিজিটালের, তো ফিক্স তো থাকতেছেই না। সো কন্টিনিউয়াস ওয়েভ ফর্মটা আমরা পাচ্ছি অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে। তারপর কোন সিগন্যালটা সবচেয়ে বেশি ইফেক্টেড হয়, সরি, লেস ইফেক্টেড, সবচেয়ে কম ইফেক্টেড। আর যদি মোস্ট ইফেক্টেড বলতো, তাহলে আমরা বুঝতাম যে নয়েজ দ্বারা কোনটা লেস ইফেক্টেড। অবশ্যই আমাদের ডিজিটাল যে সিগন্যালটা আছে সেটা আমার কম ইফেক্টেড, বা বেশি ইফেক্টেড হলে অ্যানালগ সিগন্যাল। ওকে, তার মানে লেসের জায়গায় যদি শুধু মোস্ট বসে দিত, তাহলে কিন্তু আমরা বুঝতাম এটা আমাদের অ্যানালগ সিগন্যাল অ্যান্সার হয়ে যেত। তারপর এখানে বলা আছে কি, যে অ্যানালগ সিগন্যালের উদাহরণ কোনটা, দেখি কি বলছে। ডাটা ইন ইউএসবি ড্রাইভের যে ডাটাগুলো, সেটা কি আসলে অ্যানালগ? না, এটা হতে পারে না, সেটা ডিজিটাল। ভয়েস ইন ট্র্যাডিশনাল টেলিফোন, এই যে আমি তোমাদের সাথে কথা বলতেছি, আমি যখন এটা টেলিফোন চিন্তা করবো, আমরা কথা বলি নর্মাল, সেটাই। ওকে, এখানে এভাবে পড়ে নিবা। তারপরে আমার মডুলেশনে এখানে দেখানো আছে মোটামুটি এএসকে, পিএসকে, কিউএম, এনআরজেড অ্যান্ড ম্যানচেস্টার। তো সবগুলাই মোটামুটি দেখানোর চেষ্টা করছি। এএসকে ফুল মিনিংটা এখানে চলে আসছে, এটা নেওয়ার কথা না বলি। এখানে বলছে কোন মডুলেশন টেকনিকটা কি, অল্টার দ্য ফেস। তার মানে এই যে বুঝে গেছি, ফেসকে অল্টার করতেছে। আমরা কি ওয়ার্ডটা যদি ধরে ফেলতে পারি না, অনেক সহজ। তার মানে ফেসটা অল্টার হবে, আর বাকি দুটো ফিক্সড থাকবে। তার মানে পি এস কে, ফেস। তার মানে আমরা কিন্তু আমাদের কাছে মোটামুটি সবই সহজ। এবং কোয়াড্রেটিক যদি কিউএম, কোয়াড্রেচার যেটা আছে, সেটা কার কম্বিনেশন, এএসকে প্লাস আমি বলছিলাম পিএসকে, মানে অ্যাম্পলিটিউড এবং ফেজটা ভ্যারি করবে, বাকি থাকবে কি, ফ্রিকোয়েন্সিটা ফিক্সড থাকবে, তাই না? এই কথাটা তো বলছে। তার মানে আমার এই যে এই কথাটাই বলে দিয়েছে, কম্বাইন মডুলেশন। ওকে, সো এভাবে তোমরা এখানে দেখে নেবা। এখানে অনেক এমসিকিউ আছে, আমি শুধু এটা বিলিভ করি এই এমসিকিউগুলা এক্সপ্লেনেশন সহ পড়বা, এবং কোনটা নয়, 4টে অ্যান্সারই পড়বা, তাহলে কোনো প্রবলেম থাকতে পারে না। মাল্টিপ্লেক্সিংয়ের ক্ষেত্রেও টিডিএম, এফডিএম এখানে দেওয়া আছে। আমার আসলে মাল্টিপ্লেক্সিংয়ের মেন উদ্দেশ্যটা কি যদি আমি বলি, আসলে কি উদ্দেশ্য, আমি এখন হয়তো বা থিওরির সময় বুঝতে পারি নাই, এখন আমি এখানে দেখবো ইরর কারেকশনের জন্য না, ইরর কারেকশনের জন্য না, তাহলে কম্বাইনিং মাল্টিপল সিগন্যাল ইনটু ওয়ান চ্যানেল। ওকে, অবশ্যই, কারণ অনেকগুলা যখন মাল্টিপল যে সিগন্যাল আছে, এটা একটা চ্যানেলের মধ্যে যে পাস করার জন্য আসলে মাল্টি মার্কস ব্যবহার করি, আর ডি মার্কসটা কি করে, উল্টা, তাই না, উল্টা কাজ করে। ওকে, এই যে এটাই, হাউ ডাস টিডিএমটা সিগন্যাল ট্রান্সমিট করে, তাহলে দেখি ইউজিং ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, না, এটা তো হতে পারে না। ওকে, ইন অ্যাসাইন্ড টাইম স্লট, আচ্ছা দেখি টাইম স্লটের কথা আসছে, মানে মেবি হতে পারে, আমি থাকুক, আমি কনফিউজ, ধরে নিচ্ছি আমি কনফিউজ। উইথ ইউনিক কোড, না, কোড ভিত্তিক তো এটা হবেই না, কোড সিডিএমে আমরা দেখি নাই। ইউজিং ডিফারেন্ট অ্যাম্পলিটিউড, এটাও হবে না, অ্যাম্পলিটিউড ভিত্তিক হবে না। তার মানে আমি যে একটা অ্যাসাইন করে দেবো টাইম স্লটের ভিত্তিতে, সেটা কিন্তু পাস হবে। সো এভাবে তোমরা যদি পড়ো, তাহলে ইনশাল্লাহ তোমরা খুব সহজেই এই সিলেবাসটা খুব সুন্দর অল্প সময়ে কভার করতে পারবে। প্রায় এখানে 22-23 পেজের একটা এমসিকিউ শিট দিয়েছি, এবং তোমরা যারা এই আবারও বলছি,
যে এই টিমকে অবশ্যই তোমরা জানাবা যে অতি দ্রুত এবং ভিডিওটা আপলোড করার সাথে সাথে যেন আমার এই ক্লাসটা এখানে আপলোড, এই পিডিএফগুলো আপলোড করা হয়। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। আমার ক্লাসটা যদি তোমার ভালো লাগে তাহলে কৃতজ্ঞতা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।